হ্যালো এভরিওয়ান, আমি কাহন ওরফে সৃজিতা আর বৈশালীদি আমরা নিয়ে এলাম বাংলার সাইকোলজিক্যাল পডকাস্ট কালকের থেকে বেটারের সিজন 2 নিয়ে। আজকের এই প্রথম এপিসোডে আমাদের বিষয় হচ্ছে বাউন্ডারি সেটিং। তো বাউন্ডারি সেটিং অ্যাকচুয়ালি কি সেটা যদি আমরা ভাবি, এজার ডন ব্রাউনের কথায় বাউন্ডারিজ আর ইন সিম্পল টার্মস দ্য রেকগনিশন অফ পার্সোনাল স্পেস। বাউন্ডারি সেটিং এর মানে তার মানে কি, আমরা অন্যদের সাথে কিরকম আচরণ করছি, অন্যরা আমাদের সাথে কিরকম আচরণ করবে এবং কোন জায়গাটাতে আমাদের তাদেরকে বুঝিয়ে দিতে হবে যে মানে ওয়্যার টু স্টপ। এটাই হলো বাউন্ডারি সেটিং এর মেন কারণ। আমরা এমনিতে বাউন্ডারি বলতে বুঝি কোনো বাড়ির সীমানা, কোনো জমির সীমানা কিংবা কোনো দেশের সীমানা, কিন্তু সাইকোলজিতে বাউন্ডারিটা কি জিনিস সেইটা আজকে জানতে পারলাম। এরপরে আসবো বাউন্ডারি সেটিংটা আমরা চারপাশে কোথাও দেখতে পাই কিনা। এই নিয়ে একটা পপুলার রেফারেন্স দিতে পারি, যেটা হয়তো তোমরা অনেকে দেখে থাকবে। সপ্তপুরী বলে একটা মুভি, অনেক পুরনো, 50-60 বছর আগেকার একটা সিনেমা। সেইখানে সুচিত্রা সেনের একটা ডায়লগ ছিল, অন ওয়ান কন্ডিশন, ও আমাকে টাচ করবে না। এই কথাটা বাউন্ডারি সেটিং এর একটা খুব প্রাইম এক্সাম্পল বলা যেতে পারে। এবারে আমরা আগের জেনারেশন কি 1-2 জেনারেশন আগে পর্যন্ত সবাই আমরা থাকতাম একটা জয়েন্ট ফ্যামিলি সেটআপে। সেখানে আমরা অনেকজন মিলে একসঙ্গে থাকতাম এবং আমরা সবাই মিলে একসঙ্গে মিলেমিশে সমস্ত কিছুই ভাগ করতাম। আমাদের লিভিং স্পেস থেকে আমাদের কোনো খাবার বা কোনো বই খাতা আমরা সবকিছু শেয়ার করতাম। শেয়ারিং এন্ড কেয়ারিং, রাইট? হ্যাঁ, এই জিনিসটা খুবই আমি দেখেছি সমস্ত জয়েন্ট ফ্যামিলিতে সবাই করে, সবাই সবকিছু ভাগ করে নেয়, ফলে এখানে কোনো পার্সোনাল স্পেসের জায়গা খুব একটা ওঠে না। একদমই তাই। এবং অনেক ক্ষেত্রে হয় আমরা হয়তো বড়রা কিছু বলছে তাতে আমাদের মনোভূত হচ্ছে না বা আমাদের হয়তো খারাপ লাগছে, সেটা বুঝেও আমরা বড়দের কিছু বলতে পারি না, কারণ বড়দের মুখের উপর কথা বলতে কিরকম লাগে। তো সেই ক্ষেত্রে দিদি একটু বলো, বাউন্ডারিটা সেট করতে হয় কখন? বাউন্ডারি সেট করতে হয় আমার মনে হয় তখন যখন আমার এমন কিছু একটা পার্সোনাল ব্যাপারে মানে আমার মনে হচ্ছে যে আমার অস্বস্তি হচ্ছে, আনকমফোর্টেবল ফিল করছি, কিংবা সেই জিনিসটাতে আমার কোনো ক্ষতি হচ্ছে বা কোনো রকমের অস্বস্তি হচ্ছে, সেই সময় আমার কাউকে জানিয়ে দেওয়া যে বাউন্ডারি সেটটা মানে করলে পরে সে অ্যাটলিস্ট জানবে যে আমার অস্বস্তি হচ্ছে। কেন, যতক্ষণ আমি কাউকে জানাচ্ছি যে এই জিনিসটাতে আমার অসুবিধে হচ্ছে, এটা অনেকটা গণ্ডির মতো ব্যাপারটা। তো তাহলে বললে পরে সে জানতেও পারবে, সে তাহলে তার সাথে আমার একটা অনেক প্লেজেন্ট রিলেশনশিপ হবে যদি আমি জানিয়ে দিতে পারি যে আমার এটাতে অসুবিধে হয়। কিন্তু না জানলে তো লোকে জানবে না, না? এটা একটা খুব ভালো উদাহরণ তুমি তুলে ধরলে বা ভালো একটা অ্যাসপেক্ট তুমি তুলে ধরলে। কারণ আমরা অনেক ক্ষেত্রে হয় বাউন্ডারি যখন আমরা সেট করতে পারি না কারোর সঙ্গে, হয়তো কোনো একজন বন্ধু বা কোনো টিচার বা বাড়ির কারোর সঙ্গেই হয়তো আমরা বাউন্ডারি সেট করতে পারছি না, কিন্তু আমাদের মনের মধ্যে বাউন্ডারি সেট না করতে পারার জন্য একটা হীনমন্যতা বা একটা খারাপ লাগা কাজ করছে। আমরা হয়তো ধরে নিচ্ছি যে সামনের জন আমার বাউন্ডারিটা বুঝতে পারছে না, কেন, নিশ্চয়ই বুঝতে পেরেও তাহলে অস্বীকার করছে। তাই আমরা না চাইলেও আমাদের মনের মধ্যে একটা ক্ষোভ জমা হয়, যাকে বলে রিসেন্টমেন্ট বিল্ড আপ হয়ে যাওয়া, এবং তাতে আলটিমেটলি কয়েক বছর পরে হোক কি 2-3 দিন পরে হোক আমাদের সম্পর্কের অবনতি ঘটতে থাকে। তাই সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার জন্য বাউন্ডারি সেটিং একটা খুব ইম্পর্টেন্ট জায়গা। এরপর দিদি তুমি বলো, বাউন্ডারি ক রকমের হতে পারে? বাউন্ডারি মোটামুটি কমনলি 4 রকমেরই হয়। একটা হলো ফিজিক্যাল বাউন্ডারি, একটা হলো মরাল বাউন্ডারি, একটা ফিনান্সিয়াল বাউন্ডারি, আর একটা হলো ইমোশনাল বাউন্ডারি। এই 4 রকমের হলো মেইন আমাদের বাউন্ডারি। একটা শারীরিক, একটা নৈতিক, একটা মানসিক এবং একটা আর্থিক। ফিজিক্যাল বাউন্ডারি মানে হয়তো আমার কাছাকাছি খুব কেউ চলে এলো যেটা আমি কমফোর্টেবল ফিল করছি না, বা হয়তো আমার গায়ে কেউ টাচ করলো যেটা আমি সেই মুহূর্তে আমার একটু অস্বস্তি হচ্ছে, সেইটা জানিয়ে দেওয়া। যেমন ভাই বোনের মধ্যে ঝগড়া যখন হয়, হ্যাঁ, তো খুব বেশি যদি ফিজিক্যাল অ্যাবিউজ হয়ে যাচ্ছে, জিনিসটা এমন হয় যে খেলতে খেলতে কখন যে সেটা অ্যাবিউজের ফর্ম নিয়ে নিচ্ছে আমরা হয়তো অনেক সময় বুঝতেই পারি না। সেটা অপরকে জানিয়ে দেওয়া, সেটাও কিন্তু আমাদের একটা রেসপন্সিবিলিটির মধ্যে পড়ছে। তো সেই জন্য আমার মনে হয় বাউন্ডারি সেটিংটা সেখানে দরকার, যে আমার যেখানে অসুবিধে হচ্ছে আমি যতক্ষণ না অপরকে জানাচ্ছি সেও কিন্তু বুঝতে পারবে না বা রিয়েলাইজ নাও করতে পারে যে তার অসুবিধা হচ্ছে, অন্যজনের অসুবিধা হচ্ছে।
তাই জন্য বাউন্ডারি সেটিংটা সেখানে দরকার। এটা হলো ফিজিক্যাল বাউন্ডারি। এরপরে আসছে ইমোশনাল বাউন্ডারি, অর্থাৎ কেউ যখন আমার দিকে গলা উঁচিয়ে কথা বললো বা এমন কিছু বললো, এমন কিছু শব্দ ইউজ করলো বা টোন ইউজ করলো, কথার স্বরক্ষেপ এমন হয়ে গেল যেটাই আমাদের হয়তো অপমানে লাগছে বা আমরা সেখানে হয়তো সেফ ফিল করছি না, সেইটা হচ্ছে আমাদের ইমোশনাল বাউন্ডারি। আর ফাইন্যান্সিয়াল হলো যখন আমাদের কারোর সাথে হয়তো টাকা নিয়ে জিনিসটা হচ্ছে, যে আমি কার সাথে কতটা টাকা শেয়ার করব, প্রপার্টি শেয়ার করা, তারপরে আমার ধরুন বন্ধুদের সাথে কোথাও একটা গেছি যেখানে একটা বলে গোয়িং ডাচ, যে আমরা সবাইকারটা শেয়ার করে নিজেদের ভাগটা দেব, কিন্তু অনেক সময় হয় সেটা, অনেক ক্ষেত্রে হয় না, অনেকে এক্সপেক্ট করে যে পুরোটাই হয়তো পে করে দেওয়া হবে। তো এরকম জায়গায় আমাদের অনেক সময় বারবার সেটা হলে পরে একজনের উপর বেশি চাপ পড়ে যায়। ওই জন্য জিনিসটা ইকুয়ালি আর সবার মানে উইদাউট এনি বায়াস করতে হলে তখন সেখানে আমাদের এই ফিনান্সিয়াল বাউন্ডারিটাও দরকার, যে আমরা বন্ধুদের বলে দেবো যে নিজেদেরটা নিজেদের নিজেদেরটা নিজেরা পে করে দেবো, গোয়িং ডাচ। তো এই জিনিসটা হলো একটা এক্সাম্পল অফ ফিনান্সিয়াল বাউন্ডারি, যে আমাদের সেই বাউন্ডারিটা সেট না করলে লোকে ভুল বুঝবে, ভাববে যে মানে ঠিক আছে, একে সবসময় আমরা মানে এর উপর ট্যাক্স করতে পারি। এরকম আরো একটা উদাহরণ দিতে পারি, যেটা আমাদের যারা এখনো টাকা পয়সা নিয়ে ডিল করি না কিংবা টাকা পয়সার জায়গাটা বাদ দিল, যে এর মধ্যে যা পড়বে, হয়তো ছোটখাটো কোনো টুকটাক জিনিস, হয়তো আমি একজন স্যারের কাছে গিয়ে নোট নিলাম, হয়তো আমার একজন বন্ধু এসে বললো, সে হয়তো 3-4টে ক্লাস কামাই করলো, তারপর আমাকে বললো তুই তোর নোটটা নিয়ে আসিস, আমি জেরক্স করে দেবো। এবার আমি যেহেতু রেগুলার ক্লাস করেছি, রেগুলার ক্লাসে গেছি, আমার সেটা মনে হতে পারে যে আমার এত পরিশ্রমের ফসল আমি ওকে কেন এমনিই তুলে দেবো, সেইটাও ফিনান্সিয়াল বাউন্ডারি সেটিং এর মধ্যে আমরা ফেলছি। একদম। আর মরাল বাউন্ডারি, যেমন মরাল বাউন্ডারিতে আমরা এমন কিছু কেউ করছে যেটাতে অন্যদের অসুবিধে হচ্ছে বা অন্যদের কোনো রকমের চাপ ক্রিয়েট হচ্ছে, হ্যাঁ, স্ট্রেস হচ্ছে, তো তখন সেই জিনিসটা যারা বোঝে না তখন সেটা বুঝিয়ে দেওয়া বা সেটা বলে দেওয়া যে এই জিনিসটা সে কতটা করতে পারবে বা কোন জিনিসটা সে করতে পারবে না, এটা বুঝিয়ে বলা ইজ মরাল বাউন্ডারি সেটিং। এক্ষেত্রে একটা উদাহরণ দিতে পারি, হয়তো আমি মিথ্যে বলতে চাই না, কিন্তু হয়তো তুমি মিথ্যে বলতে চাও না, কিন্তু আমি তোমাকে এমন কিছু বললাম যাতে তোমাকে অন্য কারোর কাছে গিয়ে মিথ্যে কোনো কথা বলতে হলো বা কোনো কিছু ভুল ইনফরমেশন দিতে হলো বা এমন কিছু করতে হলো যেটা তোমার যে মরাল ভ্যালু তাতে আঘাত করে, সেই ক্ষেত্রে সেটা মরাল বাউন্ডারির মধ্যে একটা উদাহরণ হয়ে যাবে। একদম। হ্যাঁ, তো তাহলে এবার প্রশ্নটা হলো যে আমরা বাউন্ডারি সেট করব কিভাবে? বাউন্ডারি সেটিং জিনিসটা আমাদের খুব সহজ বলে মনে হতে পারে, যে আমি সামনের জনকে বলবো যে এইখানে আমার অসুবিধা হচ্ছে, কিন্তু সেটা কাজের ক্ষেত্রে করতে গেলে আমরা দেখতে পারি যে যেহেতু আমরা ভারতীয় কনটেক্সটে বা যেহেতু আমরা আমাদের সমাজে এমনভাবে বড় হয়েছি যে মানিয়ে নেওয়া বা বাকিদের কথায় হ্যাঁ বলা আমাদের কাছে খুব খুব সহজে আসে, তাই বাউন্ডারি সেট করাটা আমাদের কাছে অনেকটাই কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। এক্ষেত্রে বাউন্ডারি সেট করার আমরা 4টে স্টেপ দিতে পারি। তার প্রথম স্টেপটা হচ্ছে, এবং সবথেকে ইম্পর্টেন্ট, আমাদের নিজের বাউন্ডারি কোথায় সেটা বুঝতে পারা। কারণ অনেক সময় হয় আমরা হয়তো অন্য কেউ কোনো কিছু করছে, আমরা বুঝতে পারি না যে ঠিক কোনখানে সে বাউন্ডারিটা সেট করলো। এক্ষেত্রে বাউন্ডারি সেট করার একটা টিপস হচ্ছে আমাদের নিজের বডিলি ফিলিংসগুলোকে, আমাদের শরীরের মধ্যে যে ইমোশনগুলো আমরা অনুভব করতে পারছি সেগুলোকে নজর দেওয়া। আমাদের সেই সময় হয় আমাদের শরীরের মধ্যে একটা কোনো অস্বস্তি তৈরি হয়, বা আরেকটা হতে পারে আমাদের মধ্যে একটা রাগ তৈরি হতে পারে। এই রাগ ইমোশনটা, রাগ অনুভূতিটা, আবেগটা একটা বিশেষ কারণে আছে আমাদের মধ্যে। এই রাগ জিনিসটা আমাদের মধ্যেকার বাউন্ডারিটা চিনিয়ে দিতে সাহায্য করে। অর্থাৎ যখনই আমি কারোর উপর রেগে যাচ্ছি, তার মানে হয়তো কোনোভাবে আমার কোনো বাউন্ডারি ক্রস করা হয়েছে। মানে বেসিক্যালি আমি যেটা ফিল করি যে একটা হেল্পলেসনেস থেকেই আমাদের কিন্তু রাগ হয়। হ্যাঁ, তো যখন আমাদের মনের মধ্যে কোনো রকমের হেল্পলেসনেস হচ্ছে, কারণ আমার বাউন্ডারিটা কেউ রাখছে না, সে তার লিমিট ক্রস করে যাচ্ছে, তখনই আমার হেল্পলেসনেস হচ্ছে, বিকজ আমি তাকে বোঝাতে চান্স পাচ্ছি না বা বলতে চান্স পাচ্ছি না। সেই সময় আমাদের মধ্যে একটা কোনো নেগেটিভ ফিলিং তৈরি হবে। একদমই তাই। এবং এক্ষেত্রে বাউন্ডারিটা যে সামনের জনই ক্রস করছে তার মানে এই নয় যে সামনের জন যা বিহেভ করছে সেইটা পুরোপুরি অসঙ্গত। এটাও হতে পারে আমি এই পার্টিকুলার জায়গাটায়, এই নির্দিষ্ট টপিকে আমি বেশি সেন্সিটিভ,
তাই আমার বাউন্ডারি এখানে যেরকম পজিশনে আছে, বাকি সামনের জন বাউন্ডারিটা যেভাবে ভাবছে যে আমার বাউন্ডারি যেখানে, তার মধ্যে হয়তো কোনো একটা পার্থক্য আছে। তাই আমাকে বুঝিয়ে দিতে হবে যে আমার বাউন্ডারি কোথায় আছে, এবং তা যতক্ষণ না আমি সুস্থভাবে বোঝাতে পারছি সামনের জনকে, অ্যাসার্টিভ ভাবে সামনের জনকে বোঝাতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমি আসলে এক্সপেক্ট করতে পারি না যে সামনের জন আমার বাউন্ডারিটা বুঝতে পারবে এবং সম্মান দেবে। একদম একদম। এবার বাউন্ডারি সেটিং এর একটা মূল সমস্যা আছে, সেটা হচ্ছে যখন আমরা প্রথমবার বাউন্ডারি সেট করি, আমাদের সামনের জন হয়তো হেসেই উড়িয়ে দেয়, কিংবা বলে তুই আজকাল আর মজা করতে ভুলে গেছিস, একটা মজা নিতে পারিস না, বা তুমি আজকাল খুব সিরিয়াস হয়ে গেছো, বা হয়তো তারা সেই বাউন্ডারিটা কেয়ার করতে চাইবে না, তারা বারবার টপকানোর চেষ্টা করবে। সেই সময় আমাদের নিজেদের বাউন্ডারিতে স্ট্রিক্ট থাকতে হবে। আমাদের যেটা অসুবিধা সেইটা আমাদের ধীর গলায় বারবার বলে, একই কথা বলে বুঝিয়ে দিতে হবে যে আমরা বাউন্ডারিটা, নিজেদের বাউন্ডারি নিজেরা মেনটেন করছি। এবার দিদি তুমি একটু উদাহরণ দাও যে কি করে আমরা বা কখন কিভাবে আমরা নিজেদের বাউন্ডারিটা সামনের জনের কাছে পৌঁছে দিতে পারি। একদম। অনেক ক্ষেত্রে যেমন হয় যে ঘরের মধ্যে কেউ না জানিয়ে হয়তো নক না করে ঢুকে আসে, তো তখন আমরা এরকম বলতে পারি যে আমার ঘরে নক করে ঢুকুন প্লিজ। কিংবা কোনো একটা এমন টপিক নিয়ে কথা বলছে বা বলতে চাইছে যেটা আমি অতটা ইন্টারেস্টেড নই বা পছন্দ করছি না, তখন আমি বলতে পারি যে এই টপিক নিয়ে আমি কথা বলতে চাই না বা পরে কথা বলবো প্লিজ। তো আমি অপরজনকে আমি বুঝিয়ে দেবো যে আমি কোনটা পছন্দ করছি কি করছি না, কোনটা চাইছি কি চাইছি না, সেটাই আমার অ্যাসার্টিভনেস। এবং কিন্তু উইথ ডিউ রেসপেক্ট। জিনিসটা হলো আমি যখন অপরকে বলছি, সে হয়তো বুঝতে পারছে না বলেই সে জিনিসটা করছে বা কথাটা বলছে, তাকে অ্যাওয়্যার করে দেওয়া হলো আমাদের কাজ, সেটাই আমাদের বাউন্ডারি সেটিং। বাট অ্যাট দ্য সেম টাইম আমি তাকে রেসপেক্টও দেবো, কেননা সে হয়তো জিনিসটা বুঝে করছে না, ইচ্ছে করে করছে না। তো অ্যাজ আ হিউম্যান বিং তাকে আমার রেসপেক্ট দেওয়াটাও খুবই জরুরি ব্যাপার। এটাই হলো বাউন্ডারি সেটিং। কেন বাউন্ডারি সেটিংয়ে আমাদের সেই রেসপেক্টও রাখা হচ্ছে, নিজেকেও রেসপেক্টটা দেওয়া হচ্ছে এবং অপরকেও রেসপেক্টটা দেওয়া হচ্ছে। এটা খুব একটা ইম্পর্টেন্ট টপিক তুমি তুলে ধরলে, যে বাউন্ডারি যখন আমরা সেট করব আমাদের খেয়াল রাখতে হবে আমরা যেন খুব উত্তেজিতভাবে না বলি, আমাদের যথাসম্ভব শান্তভাবে ধীর স্থিরভাবে বলতে হবে। আমরা যদি কাউকে চিৎকার করে আমাদের বাউন্ডারিটা বলি, গলা উঁচিয়ে বলি, তাহলে হয়তো পরিস্থিতিটা ঝগড়ার জায়গায় বা অন্য কোনো মনোমালিন্যের জায়গায় ঘুরে যেতে পারে, কিন্তু আমাদের বাউন্ডারিটা বোঝানো হয় না। তাই সামনের জন যতই যেভাবেই রিয়াক্ট করুক, আমাদেরকে শান্ত থাকতে হবে। আমাদেরকে হয়তো দুপা পিছিয়ে আসতে হবে, হয়তো একটুখানি শ্বাস নিতে হবে, হয়তো আমরা 10 মিনিটের জন্য সিচুয়েশন থেকে সরে গিয়ে আবার ফিরে যেতে হবে, কিন্তু আমাদের ধীর স্থিরভাবে সামনের জনকে যথাসম্ভব সম্মান দিয়ে তবে বলতে হবে যে আমাদের বাউন্ডারি কোনটা। এবং সামনের জনকে দোষ দিলে চলবে না, শুধু জানাতে হবে যে আমি এই সিচুয়েশনে আমি ভালো ফিল করছি না বা আমার এইটা পছন্দ হচ্ছে না। এবং এটা বলতে হবে যে যদি সে আমার সঙ্গে ভালোভাবে বিহেভ না করে, তাহলে আমি বাধ্য হব এই ঘর থেকে বেরিয়ে যেতে, কিংবা ফোনটা রেখে দিতে, কিংবা তার সঙ্গে আমাদের যোগাযোগ কমিয়ে দিতে, বা কিছুটা সময়ের জন্য তাদের সঙ্গে যোগাযোগ বন্ধ রাখতে। এই প্রসঙ্গে একটা কথা বলতে চাই, বাউন্ডারি কি করে সেট করবেন আপনারা বিভিন্ন প্রসঙ্গে, সে নিয়ে আমরা কয়েকটা পয়েন্ট তৈরি করেছি। সেগুলো হয়তো আপনাদের কাছে আমরা এই ছোট ভিডিওর পরিসরে সবকটা বলতে পারছি না, আমরা স্ক্রিনের উপর তা শেয়ার করে দেবো এবং আপনারা ভিডিওটা পজ করে একবার সেটা দেখে নেবেন। এরপরে আমরা আজকের টপিকের পরবর্তী প্রশ্নে আসছি, যে দিদি তুমি একটু বলো, বাউন্ডারিটা যখন আমরা সেট করব তখন আমরা কি করে বুঝবো যে আমরা বাউন্ডারিটা ঠিক সেট করেছি? আচ্ছা, সেট করতে পারলে আমাদের মধ্যে কি অনুভূতি হবে এবং না পারলে কি হবে? আচ্ছা, খুব ভালো প্রশ্ন করেছো। তো অ্যাকচুয়ালি বাউন্ডারি যদি ঠিকভাবে সেট করি, ঠিক যেরকম বাউন্ডারি ঠিক মতো সেট না করতে পারলে আমাদের মনের মধ্যে একটা ডিসকমফর্ট হয়, একটা অস্বস্তি হয়, একটা হেল্পলেস ফিলিং হয়, ঠিক তেমনি বাউন্ডারি যদি ঠিক মতো সেট করতে পারি এবং অপরকে বোঝাতে পারি যে আমি কি চাই, কতটা চাই, লিমিটেশনসগুলো বুঝিয়ে দিতে পারি, তখন কিন্তু আমাদের মনের মধ্যে একটা শান্তি, একটা স্যাটিসফ্যাকশন, একটা খুব ভালো একটা সুন্দর পজিটিভ ফিলিং হয়।
হ্যাঁ, কেননা তখন আমরা অনেক ফ্রিডম ফিল করতে পারি, অনেক ফ্রি হয়ে যায়, অনেক ভালোভাবে সম্পর্কটা চালিয়ে যেতে পারি এবং আমাদের কোনো রকমের স্ট্রেস আমরা ফিল করি না। তো এই যে একটা খুব রিল্যাক্সড একটা মানে স্যাটিসফ্যাকশন মনের মধ্যে এসে যায়, এইটাই হলো একটা প্রপার বাউন্ডারি সেট করলে পরে পাওয়া যায়। যে কোনো রিলেশনশিপ খুব সুন্দরভাবে চলে, যে কোনো ফ্রেন্ডশিপ, রিলেশনশিপ, যা কিছু সমস্ত কাজে আমাদের পারফরমেন্স সব কিছু খুব ভালোভাবে হয় যদি আমাদের এই স্ট্রেস ফ্রিভাবে আমরা চলতে পারি উইথ দ্য প্রপার রাইটফুল বাউন্ডারি সেটিং। একদমই তাই। আমি আরেকটা পয়েন্ট অ্যাড করতে চাই, আমাদের বাউন্ডারি যদি আমরা ঠিক করে সেট করতে শিখে যাই, আমাদের কিছুদিন পর থেকে আমাদের সেলফ এস্টিমও ডেভেলপ করতে থাকে। একদম একদম আমাদের কনফিডেন্সটা বেড়ে যায়, আমরা নিজেদেরকে, নিজেদের চয়েসকে, নিজেদের চাহিদা এবং নিজেদের পছন্দকে অনেকটা বেশি শ্রদ্ধা করতে শিখি, নিজেদেরকে সম্মান দিতে শিখি এবং নিজেদের উপর বিশ্বাস করতে ধীরে ধীরে আমরা শিখতে পারি। নিজেদের ক্যাপাবিলিটিও বুঝতে পারি, অনেকটাই বেশি আমরা নিজেদের ক্যাপাবিলিটি পারফরমেন্স লেভেলটা বুঝতে পারি। আরেকটা ব্যাপার হলো মানে বেশি ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হলো বাউন্ডারি সবসময় এক হয় না। বাউন্ডারি সেট করা তো এই জিনিসটা খুবই ফ্লেক্সিবল, মানুষ হিসেবে, সিচুয়েশন হিসেবে, সময় হিসেবে, অনেক রকম পরিপ্রেক্ষী হিসেবে জিনিসটা চেঞ্জ করা যায়। তো তাই জন্য বাউন্ডারি ইজ ফ্লেক্সিবল, ইটস নট রিজিড। তো আমরা যতটা আমাদের দরকার, যেই সময়ে যেটা দরকার সেই অনুযায়ী আমরা বাউন্ডারিটাকে বড় কি ছোট করতে পারি। একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন ধরো তুমি যখন যাই করছো না কেন, তোমার মা যদি ফোন করেন তখন তুমি রেডিলি সেই ফোন ধরবে এবং তোমার তাতে কোনো বিরক্তি বা অস্বস্তি হবে না। হ্যাঁ, কখনো হয়তো এটা হতে পারে যে এখন কেন ফোন করলে বা দরকার নেই অতক্ষণ কথা বলার, কিন্তু সেটা তোমাকে খুব একটা মানে ডিস্টার্ব করে দেবে না। কিন্তু এরকম একটা সিচুয়েশনে যদি এমন একজন আননোন স্ট্রেঞ্জার ফোন করে কিংবা এমন একজন ফোন করে যার তুমি তার সাথে অতটা কমফোর্টেবল ফিল করছো না, তখন তুমি তার ফোন নিতে বা তার সঙ্গে কথা বলতে অতটা আগ্রহ ফিল করবে না। একদমই তাই। এবং আমি একটা নর্মাল দিনে আমি কারোর ফোন ধরতে যতটা আমার যা মনে হবে, কখনো যদি আমি খুব বিজি থাকি, হয়তো বাড়ির বাইরে থাকলাম, কোনো একটা ইম্পর্টেন্ট কাজ করছি বা আমার খুব শরীর খারাপ, সেই সময় একই ফোন ধরতে আমার হয়তো আরো একটু বেশি খারাপ লাগতে পারে। তাই আমাদের বাউন্ডারিটা কোনো পার্টিকুলারভাবে ফিক্স নয় যে আমার জন্য এই জায়গাটা এতটাই হলেই আমার বাউন্ডারি, এবং কখনোই কোনোভাবেই সেটা সরানো যাবে না। মানে এটা মানুষ নির্বিশেষে সিচুয়েশনের ইয়েতে সব ব্যাপারে সব ক্ষেত্রে জিনিসটা চেঞ্জ হয়। যেমন একটা সিচুয়েশনের জিনিসটা অন্য হয়, তেমনি এক একটা মানুষের জন্য চেঞ্জ হয়। সবার জন্য এক বাউন্ডারি আমরা সেট করি না। বাউন্ডারি সেটিং ওই জন্যই আমাদের ফ্লেক্সিবল। আচ্ছা, এবার নেক্সট ব্যাপারটা হলো যে বাউন্ডারি সবাই কি সেট করতে পারে, নাকি এরকমও কেউ কেউ হয় যারা বাউন্ডারি সেট ঠিক মতো করতে পারে না? এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আমাদের কাছে আজকের টপিকের মধ্যে, যে বাউন্ডারি জিনিসটা এমনই, সেটা সবার জীবনে প্রয়োজন হয়, কিন্তু তার মানে এই নয় যে সবাই বাউন্ডারি সেট করতে সমানভাবে কমফোর্টেবল। আমাদের মধ্যে এরকম অনেকজন আছে যারা পিপল প্লিজার, অর্থাৎ লোকজনের হ্যাঁতে হ্যাঁ মেশালে তবে যেন আমরা শান্তি পাই। যেরকম ধরো, আমাকে হয়তো কোনো বন্ধু কথা বলতে এসে হঠাৎ করে যদি ফোনে হয়তো তারা একটুখানি রেগে গেল বা আমাকে কিছু বলে ফেললো, আমি হয়তো তাকে বাউন্ডারিটা সেট না করে আমার সহজাত প্রবৃত্তি বা আমার সঙ্গে সঙ্গে একটা কাজ করবে, একটা ইনস্টিংক্ট কাজ করবে যে আমি তাকে গিয়ে বলবো যে আচ্ছা কিছু হয়নি, তুই এটা এরকম কর। এবার এই কথাটা কয়েকজন হয়তো যারা পিপল প্লিজার, তারা হয়তো নিজের বাউন্ডারিটা না রেখে নিজের ক্ষতি করেও, নিজের কোনো রকম অসম্মান বা কিছু সহ্য করেও সামনের জনকে শান্ত করার জন্য, কোনো পরিস্থিতি শান্ত রাখার জন্য তাকে বলতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি তারা হচ্ছে পিপল প্লিজার, যাদের এই টেন্ডেন্সি ধারাবাহিকভাবে আছে, যাদের পার্সোনালিটির মধ্যে এই বাকিদেরকে তুষ্ট করা, নিজেদের বিনিময় কিছুটা হলেও এই টেন্ডেন্সি যাদের মধ্যে আছে, তাদের আমরা বলতে পারি পিপল প্লিজার। এবার পিপল প্লিজিং ফন বলে একটা ট্রমা রেসপন্সের সঙ্গে জড়িত।
ট্রমা 4 রকমের রেসপন্স হতে পারে, বা কোনো স্ট্রেসের সিচুয়েশনে পড়লে আমাদের 4 রকমের রেসপন্স হতে পারে। প্রথম হচ্ছে ফাইট, অর্থাৎ আমরা সিচুয়েশনে পড়লে তার দিকে এগিয়ে যাব, এগিয়ে গিয়ে হয়তো আমরা মারমুখী হয়ে উঠবো, মানে অ্যাগ্রেসিভ হওয়া। একদমই। সেকেন্ড হচ্ছে ফ্লাইট, অর্থাৎ আমরা পালিয়ে যাব সিচুয়েশন থেকে। 3 নম্বর হচ্ছে ফ্রিজ, আমরা হয়তো ওখানে কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে পড়বো। আর 4 নম্বর হচ্ছে ফর্ম, অর্থাৎ আমরা সামনের জনকে তুষ্ট করতে, সামনের জনকে কোনোভাবে শান্ত করতে চেষ্টা করব। এবার পিপল প্লিজিংটা কেন হয়, তার সঙ্গে হয়তো আমাদের কারোর বড় হয়ে ওঠার ছোটবেলাকার বাড়ির পরিবেশের সঙ্গে কিছুটা কানেকশন আছে। যেরকম ধরুন, কেউ যদি ছোটবেলায় স্কুলে বা বাড়িতে বুলিড হয়, বা হয়তো তাদেরকে এমন পরিবেশে বড় হতে হয়, এমন সিচুয়েশনে বড় হতে হয় যে তাদের সেলফ এস্টিম খুব একটা থাকে না, বা তাদের ট্রমা, একদমই তাদের হয়তো কোনো রকম ভাবে ট্রমা থাকে, এবং কিংবা তাদের হয়তো বাড়িতে এমনই ভোলেটাইল বা এমনই অশান্তির পরিবেশ যে তাদেরকে হয়তো বাড়ির সবাইকে শান্ত রাখার জন্য নিজেদেরকে স্যাক্রিফাইস করতে হয়। কিংবা বিভিন্ন কারণে যারা ধর্ম, জাতি বা এই সমস্ত ক্ষেত্রে যারা এক কোণঠাসা হয়ে বড় হয়, কিংবা এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ছেলেদের থেকে মেয়েদের পিপল প্লিজিং এর টেন্ডেন্সি অ্যাজ এ হোল, প্রত্যেকের ক্ষেত্রে বলছি না, কিন্তু সংখ্যা গরিষ্ঠের ক্ষেত্রে ছেলেদের থেকে মেয়েদের পিপল প্লিজিং এর টেন্ডেন্সি কিছুটা হলেও বেশি দেখা যায়। কারণ সামাজিকভাবে আমাদের মেয়েদেরকে আরেকটু বেশি পিপল প্লিজিং, অর্থাৎ আরেকটু বেশি লোকের কথা শুনে নেওয়া, মানিয়ে চলা, বাধ্য হওয়া, মেল ডমিনেটেড সোসাইটি বলে, একদমই এইরকম ভাবে আমাদেরকে বড় করে তোলা হয়। এরপরে দিদি তুমি একটু বলো যে এই পিপল প্লিজিং কেউ কিভাবে ওভারকাম করতে পারে, কেউ কিভাবে কাটিয়ে উঠতে পারে। আচ্ছা, পিপল প্লিজিং অ্যাকচুয়ালি মানে আমাদের প্রথমত অ্যাসার্টিভ হওয়া, অ্যাসার্টিভনেস ট্রেনিংটা আমাদের খুব দরকার। যে যখন আমরা কাউকে প্লিজ করার জন্য কিছু করছি, ভেতরের মনের মধ্যে একটা ভীতি কোথাও আছে আমাদের, এটা হয়তো মনে হয় যে আমি কিছু একটা করলে বা বললে যদি সেটা তারা পছন্দ না করে তখন আমি একা হয়ে যাব, বা তখন আমি মানে দল থেকে বেরিয়ে যাব, বা আমাকে কেউ অ্যাকসেপ্ট করবে না, বা আমাকে অন্য অনেক কথা শুনতে হবে। তো সব জায়গায় একটা ভয় কাজ করছে। তো সেই ভয়টার থেকেই কিন্তু এই পিপল প্লিজিং অ্যাটিটিউডটা হয়। তো সেইটা নিজেকে বোঝানো প্রথমত, যে কোথায় আমার নিজের সেলফ এস্টিমটা একটু বাড়ানোর জন্য, নিজের কনফিডেন্সটা বাড়ানো, অ্যাসার্টিভ হওয়া। তো এই জিনিসগুলো করলে পরে আমরা পিপল প্লিজিং হওয়ার থেকে একটু হয়তো মানে সরে আসতে পারি। যে আমরা যখন বুঝবো যে কোনটা ঠিক এবং কোনটা ভুল, সেইটা বুঝতে পারা, এবং আমি যে জিনিসটা করছি আমার সঙ্গে যদি কোনো ভুল হয় তো সেটা বুঝতে পেরে সেই ওয়াইজ অ্যাসার্টিভ হওয়া, এবং লোকজনকে বলা, নিজের বাউন্ডারিটা সেট করার চেষ্টা করা, অন্তত সেই জিনিসটা আমাদের করা উচিত। এক্ষেত্রে কেউ রোল প্লে সাহায্য নিতে পারে, কেউ আয়নার সামনে দাঁড়িয়ে বাউন্ডারি সেট করার প্র্যাকটিস করতে পারে, বা কেউ হয়তো তাদের খুবই সমস্যা হচ্ছে এক্ষেত্রে, তারা সেই ক্ষেত্রে কোনো রকম স্পেশালিস্টের বা কোনো কাউন্সিলরের সাহায্যও নিতে পারে। এরপরে তিনি ঘোস্টিং নিয়ে তুমি কিছু বলো। হ্যাঁ, যেমন ঘোস্টিং ব্যাপারটা খুব মজার। যেমন অনেক সময়, বেশিরভাগ এটা রিলেশনশিপের ক্ষেত্রে দেখি, যে কেউ কাউকে হয়তো মানে একটা রিলেশনশিপের মধ্যে আছে, কিন্তু হঠাৎ ডিসাইড করলো যে সে আর তার সাথে থাকবে না। তো তখন তাকে কোনো ইনফরমেশন না দিয়ে, কিছু না জানে না বলে হঠাৎ করে তার সঙ্গে পুরো সম্পর্ক একদম কেটে দিল। তো এই জিনিসটাকে বলে ঘোস্টিং। কিন্তু এই জিনিসটাতে যার সঙ্গে সেই জিনিসটা ঘটছে সে কিন্তু খুব সাংঘাতিকভাবে অ্যাফেক্টেড হয়। তো এই ব্যাপারটা আমরা এড়াবার জন্য অনেক রকমের পদ্ধতি আছে, তুমি সেটা নিয়ে একটু ডিসকাস করো। ঘোস্টিং এর উল্টো একটা শব্দ হচ্ছে ক্যাসপারিং, যেখানে আমরা কাউকে ঘোস্ট করার বদলে তাকে জানিয়ে দিই যে তোমার সঙ্গে আমার এই কারণে আমি কিছুটা দূরত্ব তৈরি করতে বাধ্য হচ্ছি, বা তোমার সঙ্গে আমি এই সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে পারছি না, বা আমাকে এখান থেকে বেরিয়ে আসতে হবে, আমি তার জন্য দুঃখিত। অন্তত এই কথাটুকু যদি আমরা বলে দিই, তাহলে সামনের জনের যে শখ, সামনের জনের যে একটা হতাশা, একটা অসহায়তা, হঠাৎ করে সম্পর্ক থেকে বেরিয়ে এলে বা হঠাৎ করে কারো কথা ফোন ব্লক করে দিয়ে, মেসেজ ব্লক করে দিয়ে, কোনো রকম কন্ট্যাক্ট না রাখলে যা হয়, সেখান থেকে সেই কনফিউশন থেকে আমরা বেরিয়ে আসতে পারি। একদম। আর এই আজকের যে টপিক ছিল বাউন্ডারি সেটিং, সেই নিয়ে বা পিপল প্লিজিং, সেই নিয়ে আমার একটা মজার গল্প মনে পড়ছে।
সত্যজিৎ রায়ের লেখা বঙ্কুবাবুর বন্ধু। তোমরা কেউ কেউ মাধ্যমিকের সিলেবাসে সেটা পড়ে থাকতে পারো। আমি আজকেই আসতে গিয়ে দিদিকে গল্পটা বলছিলাম যে সেখানে বঙ্কুবাবু একজন স্কুলের টিচার, হাই স্কুলের টিচার, এবং বহু বছর ধরে তিনি বাচ্চাদের অঙ্ক পড়িয়ে যাচ্ছেন, অঙ্ক এবং ভূগোল। আর তিনি স্কুলে স্টুডেন্টের কাছে, ছাত্রদের কাছে বুলি হয়েছেন, এবং ওনার পাড়ায় কয়েকজন বয়স্ক মানুষের দলেও উনি খুব বুলি হচ্ছেন রেগুলার ভিত্তিতে। তিনি অ্যান্ড নামক হঠাৎ করে একটা এলিয়েনের দেখা পান। সেই এলিয়েনটা পথ ভুল করে পৃথিবীতে চলে আসে এবং তার সঙ্গে দেখা হয়ে যায়, এবং তিনি একমাত্র মানুষ যার সঙ্গে সেই অ্যাংয়ের দেখা হয়, এবং তার মনে হয় যে পৃথিবীতে এই একটা মাত্র জিনিস যেখানে তার মতো তিনি পৃথিবীতে অদ্বিতীয়, তার সমান পৃথিবীতে এই একটা অভিজ্ঞতার আর কেউ নেই। তারপরে বঙ্কুবাবুর মধ্যে অ্যাজার্টিভনেস চলে আসে। তিনি তার বুলিদের সামনে গিয়ে বলতে পারেন যে তিনি আর এই বুলিতে অংশগ্রহণ করছেন না, এবং এর ফলে তিনি অ্যাজার্টিভ হয়ে যান এবং তিনি বাউন্ডারিটা সেট করতে পারেন, এবং এর ফলে তিনি তার চারপাশে তার জীবনের মধ্যে একটা সম্মানও পেতে পারেন। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের এই চেষ্টার সাক্ষী থাকার জন্য, আমাদের এই প্রচেষ্টা মন দিয়ে শোনার জন্য। এরপরে আমরা তাড়াতাড়ি আসবো আমাদের এই পডকাস্ট কালকের থেকে বেটারের সিজন 2 এর এপিসোড 2 নিয়ে, যেখানে আমরা কথা বলবো বাউন্ডারি সেটিং বিভিন্ন সম্পর্কের মধ্যে, অর্থাৎ আমাদের বাড়ি সম্পর্কে, রিলেশনশিপের মধ্যে, বা বন্ধুদের মধ্যে, কাজের জায়গায় আমরা কিভাবে সেগুলোকে আনতে পারি, কিভাবে আমরা সেখানে একটা বাউন্ডারি সেটিংয়ের মাধ্যমে সুস্থ সম্পর্ক গড়ে তুলতে পারি। একদম।